বৃদ্ধ মাতালের নাসিকা গর্জন শুনে কেউই সন্দেহ করতে পারল না। সরাই মালিকও আর কিছু বলল না। ষড়যন্ত্রকারীদের মধ্যে দুজন সেই অপহৃত মেয়েটিকে আনার জন্য একটা ঘরে চলে গেল। সরাই মালিকও ওই দুর্বৃত্তদের ঘোড়া আনার জন্য আস্তাবলের দিকে এগোলো। তাদের কথাবার্তায় ও পরামর্শে ধার্য হল ওই লোকগুলো জগৎ সিংহের সঙ্গে ঘোড়ায় চড়ে কোনো এক গ্রাম পর্যন্ত যাবে। সেখানে তাকে একখানা গাড়িতে তুলে দিয়ে টাকা নিয়ে চলে আসবে। যে বৃদ্ধ মাতাল কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল সে প্রকৃতপক্ষে মাতাল নয়, নিদ্রিতও নয়। এই বৃদ্ধ আর কেউ নয়, রায়মল্ল গোয়েন্দা। তিনি মনে মনে ভাবছিলেন, এই মেয়েটি যদি তারাবাই হয় তাহলে অভাগিনী তারার দশা কি হবে কে জানে। কিছুক্ষণ পরে লোমহর্ষক ব্যাপার ঘটল। যে দৃশ্য দেখলে কঠোর হৃদয় কোমল হয়ে ব্যথায় পরিপূর্ণ হয়ে ওঠে, সেই লোমহর্ষক দৃশ্যে রায়মল্লের ন্যায় ধীর স্থির বুদ্ধিজীবী লোকেরও বুদ্ধিভ্রংশ হবার উপক্রম হয়েছিল। অর্ধ উলঙ্গ তারাবাইকে নিয়ে সেই দুজন দস্যু ফিরে এলো। একবার দেখেই রায়মল্ল গোয়েন্দা তারাবাইকে চিনতে পারলেন। তারা কেঁদে বলল, তোমরা আমায় একেবারে মেরে ফেলো না কেন? এরকম করে দগ্ধে দগ্ধে মারবার দরকার কি? আমি তো তোমাদের কোনো অনিষ্ট করিনি, কেন তোমরা আমায় এই যন্ত্রণা দিচ্ছ? হে ভগবান, এখানে কেউ কি নেই? রায়মল্ল গোয়েন্দার একবার ইচ্ছে হলো তিনি মাটি থেকে লাফিয়ে উঠে ছদ্মবেশ পরিত্যাগ করে অভাগিনী তারাকে অভয় দেন। কিন্তু রায়মল্ল গোয়েন্দা তার যুক্তিমূলক বিবেচনা করলেন না। তিনি সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলেন। এদিকে তারাবাই কেঁদে কেটে অনুনয় বিনয় করতে লাগলো, হে ঈশ্বর, আমার কি একটুও শান্তি নেই। এই অবস্থায় বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যু হয় না কেন? তোমরা আমাকে দয়া করো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারার এই পরিস্থিতি রায়মল্ল আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি ঘুম থেকে জেগে ওঠার ভান করলেন। তারপর টলতে টলতে তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন আর বললেন, এই বাচ্চা মেয়ে মানুষটাকে নিয়ে বাঘের মতো তোমরা কজনে পড়ে কেন টানাটানি করছো বাবা? তোমরা কি মানুষ খাও? দয়া করে আমাকে বাঁচান, আমি নিরপরাধী। এদের আমি কোনো অনিষ্ট করিনি। এরা আমায় জোর করে ধরে নিয়ে এসেছে, আমায় এরা কেটে ফেলবে। এরা আমার... তারাবাই আর কিছু বলতে পারল না। তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। রায়মল্ল তারাকে জিজ্ঞেস করলেন, তুমি এদের সঙ্গে যেতে চাও না? আচ্ছা বেশ, তার আগে আমি তোমার কানে কানে কিছু বলতে চাই। এই বলে ছদ্মবেশী রায়মল্ল টলতে টলতে একেবারে তারার কানের কাছে মুখ নিয়ে গেলেন। চক্রান্তকারীরা মাতালের মজা দেখছিল। তাদের মনে এই বৃদ্ধ মাতালকে নিয়ে কোনো সন্দেহ নেই। রায়মল্ল সাহেব ফিস ফিস করে তারার কানে কানে বললেন, কোনো ভয় নেই তারা, আমি এসেছি। এ কণ্ঠস্বর তারাবাই চেনে এবং এখনো চিনতে পারল। ইনি আর কেউ নন, স্বয়ং রায়মল্ল গোয়েন্দা, যিনি রঘুনাথের হাত থেকে তারাকে উদ্ধার করেছিলেন। এতক্ষণে তার প্রাণে আশার সঞ্চার হল। এতক্ষণে সে বুঝল আর কেউ তার অনিষ্ট করতে পারবে না। রায়মল্ল ষড়যন্ত্রকারীদের দিকে তাকিয়ে বললেন, কেন বাবা তোমরা একে ধরে টানাটানি করছো? ওকে ছেড়ে দাও না। এই কথা শুনে রাজারাম নামের একজন দস্যু রায়মল্লের মুখের কাছে একটা পিস্তল খাড়া করে বলল, তোর সে কথায় দরকার কি রে মাতাল বুড়ো? আমাদের যা ইচ্ছে তাই করব, তুই কে? পিস্তল দেখেই রায়মল্ল ভয়ে যেন জড়সড় হয়ে বললেন,
ওরে বাবা রে, পিস্তল সরাও বাবা। নাকের কাছে পিস্তল খাড়া করে ও কিরকম আর কি খুন করবে নাকি? রাজারাম হেসে বলল, খুন করবো না তো কি? হ্যাঁ, তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস কেন? দেখ, আমি বুড়ো হয়েছি বটে, কিন্তু এক চড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দিতে পারি। কিন্তু এখন ওসবের দরকার নেই। তার চেয়ে এই মেয়েটিকে ছেড়ে দে, ওকে আমি নিয়ে যাব। জগৎ সিংহ একজন দস্যুকে ইঙ্গিত করা মাত্র সে রায়মল্লকে ধাক্কা দিতে এলো, কিন্তু হাত বাড়াতেই সে চিৎপাত হয়ে পড়ে গেল। অন্য দুজন দস্যু তাদের সহচরের এই দশা দেখে ক্রোধে ক্ষিপ্ত প্রায় হয়ে আক্রমণ করতে উদ্যত হল। রায়মল্ল সাহেব সঙ্গে সঙ্গে পিছু হটে নিজের অঙ্গ রাখার মধ্যে থেকে দুটো পিস্তল বের করে দু হাতে তুলে ধরলেন। এসো, কার সাহস আছে এগিয়ে এসো, এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব। এই ব্যাপার দেখেই জগৎ সিংহ ঘরের প্রদীপ নিভিয়ে দিল, আর তখনই তারার কাতর ক্রন্দন ধ্বনি শোনা গেল। মনে হলো কে যেন তাকে নিয়ে টানাটানি করছে। ছেড়ে দাও আমাকে। সেই অন্ধকারে পরপর কয়েকটা শব্দ হলো, কে যেন দরজা খুলে লাফিয়ে পড়ল। ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। রায়মল্ল সাহেব বুঝলেন একজন তারাকে নিয়ে পালিয়েছে। তিনি জানালা খুলে পিস্তল চালালেন। একজন দস্যু পালানোর চেষ্টা করছিল, সে আহত হয়ে সেখানেই পড়ে গেল। রায়মল্ল সাহেবও সেই সুযোগে বেরিয়ে এসে নিজের ঘোড়ার কাছে পৌঁছলেন। ঘোড়ায় উঠে দু তিনবার পিস্তলের আওয়াজ করলেন। সেই শব্দে শঙ্কিত হয়ে জগৎ সিংহের ও আরেকজন দস্যুর ঘোড়া পালালো। রায়মল্ল গোয়েন্দা আর অপেক্ষা না করে দস্যুর পিছু নিলেন। এদিকে জগৎ সিংহ, সরাই মালিক এবং আরেকজন দস্যু বৃদ্ধের এইসব ব্যাপার দেখে অবাক হয়ে সেইখানেই বসে পড়ল। কিছুক্ষণ পরে ঘোর কাটতেই জগৎ সিংহ বলল, ও আর কেউ নয়, সেই রায়মল্ল গোয়েন্দা। ও নিশ্চয়ই আমার পিছু পিছু এসেছিল। তাই শুনে এক দস্যু বলল, তাই যদি হয় তাহলে তারাবাইকে তো আর পাওয়া যাবে না। রাজারাম তো তারাকে নিয়ে পালিয়েছে, কিন্তু রায়মল্ল নিশ্চয়ই রাজারামের কাছ থেকে তাকে ছিনিয়ে নেবে, আর রাজারামেরও বোধহয় প্রাণ যাবে। জগৎ সিংহ আর সেই দস্যুর কাছে ঘোড়াও নেই যে তারা রায়মল্লর পিছু নেয়। জগৎ সিংহ নিরাশ হয়ে বলল, এতদিনের ষড়যন্ত্র নিষ্ফল হলো। এদিকে অন্ধকারে শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে শুনে রায়মল্ল এগিয়ে চললেন। তিনি জানেন জগৎ সিংহ তারাকে পেলে খুন করবে। তারা বেঁচে থাকলে সম্পত্তি ভোগ করা জগৎ সিংহের পক্ষে অসম্ভব। রাত ফুরিয়ে সকাল হলো, তবু রায়মল্ল সাহেব রাজারামকে ধরতে পারলেন না। ঘোড়ার পায়ের চিহ্ন দেখে তিনি অনুমান করলেন যে রাজারাম রাজেশ্বরী উপত্যকার দিকে গেছে। সুতরাং তিনি আর এগোলেন না। রাজেশ্বরী উপত্যকায় পৌঁছনোর অন্য পথ তিনি জানতেন। সুতরাং অল্প সময়ের মধ্যেই তিনি উপস্থিত হতে পারবেন এই আশায় মদ্য বৃদ্ধের বেশ পরিত্যাগ করে অন্য ছদ্মবেশ ধারণ করার অভিপ্রায়ে একটি ক্ষুদ্র পান্থশালায় প্রবেশ করলেন রায়মল্ল সাহেব। দুপুর দ্বিপ্রহরে রাজেশ্বরী উপত্যকায় প্রায় 10-12 জন দস্যু সম্মিলিত হয়ে কথাবার্তা বলছে। এমন সময় প্রতাপ বেশি রায়মল্ল গোয়েন্দা সেখানে উপস্থিত হলেন। আগেই বলেছি, রঘুনাথ দলের নেতা ছিল, কিন্তু তার দলের সমস্ত লোক এক সময় এক জায়গায় থাকত না। এই সব ছোট ছোট দলের এক একটা নেতা থাকত। তারই আজ্ঞায় এই সব ছোট ছোট দস্যু দল চালিত হতো, কিন্তু এরা সকলেই এক নিয়ম, এক পদ্ধতি এবং এক প্রকার সংকেত ইঙ্গিত অবলম্বন করত। রায়মল্ল গোয়েন্দা প্রতাপ সেজে অনেক দিন ধরে রঘুনাথের দলে মিশেছিলেন। তিনি অপরিচিত দস্যু দলের কাছে পরিচিত হবার প্রয়োজনীয় সব বিষয়ই জানতেন। যে প্রতাপ সেই যে রায়মল্ল, এ কথা রঘুনাথ এবং রঘুনাথের দলের যে কজন ধরা পড়েছিল তারা জানতে পেরেছিল বটে, কিন্তু সবাই তা জানত না।
বিশেষত রাজারামের ক্ষুদ্র দল সবেমাত্র মধ্য ভারত প্রদেশ থেকে বহু অর্থ সঞ্চয় করে প্রধান আড্ডায় ফিরে এসেছে। তারা প্রতাপের কীর্তিকলাপের কিছুই জানত না। এই সব ভেবেচিন্তে রায়মল্ল গোয়েন্দা নির্ভয়ে রাজেশ্বরী উপত্যকায় প্রতাপের বেশে রাজারামের দলের সামনে গিয়ে পড়লেন। তাকে কেউই সন্দেহ করল না। তিনি অল্প সময়ের মধ্যে যেন বেশ পরিচিতের মতো কথাবার্তা বলতে লাগলেন। রঘুনাথ বন্দী হয়েছে শুনে রাজারাম নেতৃত্বভার গ্রহণ করতে চায়। রাজারাম রঘুনাথের মতো ভীরু কাপুরুষ নয়, আর সেটা জানতেন রায়মল্ল গোয়েন্দা। অন্যান্য কথাবার্তার পর রাজারাম জিজ্ঞাসা করল, আচ্ছা প্রতাপ, রায়মল্ল গোয়েন্দা তো আমাদের সর্বনাশ করলো, তাকে কি কোনো রকমে জব্দ করা যায় না? প্রতাপ বেশি রায়মল্ল উত্তর দিলেন, যাবে না কেন, সুবিধা মতো পেলেই হয়। লোকটা যেন অন্তর্যামী, আমরা কি করি কোথায় যাই সব খবর রাখে। কাল বুঁদিগ্রামে যাবার রাস্তায় দেখছিলাম বুড়ো সেজে ছদ্মবেশে যাচ্ছিল। ঠিক বলেছ। রায়মল্ল এবার প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি বুঝি জগৎ সিংহের কথায় বিশ্বাস করে বুঁদিগ্রাম থেকে একটা মেয়ে চুরি করে এনেছো? তুমি কেমন করে জানলে? আমি আর জানি না। জগৎ সিংহ তো প্রথমে আমাকেই এই কাজের ভার নিতে বলে, তা আমি করব কেন? জগৎ সিংহকে কি আমি চিনি না? আর একবার তার একটা কাজ করে দিয়েছিলাম, সে এক পয়সাও আমাকে দেয়নি। লোকটা ভারী জুয়াচোর। আরও একটা কথা এই যে মেয়েটিকে তুমি এনেছো, রায়মল্ল গোয়েন্দা তার সহায়। যদি প্রাণও যায় তবু সে তাকে উদ্ধার করতে চেষ্টা করবে। যদি পয়সাই না পাই তবে একটা কাজে আমি সহজে হাত দিতে যাব কেন? এইভাবে রাজারাম ও প্রতাপ ওরফে রায়মল্ল গোয়েন্দার মধ্যে বিস্তর কথাবার্তা হল। ক্রমে সন্ধে পেরিয়ে রাত গাঢ় হল। দস্যুরা খাওয়া দাওয়া সারল। রায়মল্ল সাহেবও তাতে যোগ দিলেন। একে একে সকলে শিবিরের মধ্যে শুয়ে পড়ল। রায়মল্ল সাহেব লক্ষ্য করলেন রাজারাম চুপি চুপি একজনকে ইশারা করল এবং সেই ব্যক্তি কিছু খাবার সামগ্রী নিয়ে একদিকে চলে গেল। তিনি বেশ বুঝতে পারলেন তারাবাইয়ের জন্য এসব খাবার পাঠানো হলো। তারা কোথায় বন্দিনী রয়েছে তা তিনি যদিও জানতেন না, কিন্তু এই পর্যন্ত জানা থাকাতে সে জায়গা নির্ণয়ে আর বিশেষ কোনো কষ্ট হবে না ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন রায়মল্ল। শেষে সব দস্যুরা ঘুমিয়ে পড়লে ধীরে ধীরে শয্যা পরিত্যাগ করে তারার অনুসন্ধানে চললেন। কিছু দূর এগিয়ে দেখলেন একটি প্রকাণ্ড প্রস্তর নির্মিত ভাঙা বাড়ি রয়েছে। দেখলেই মনে হয় যেন একটা প্রাচীন দুর্গ। তিনি সেই দুর্গে প্রবেশ করে চুপি চুপি ডাকতে লাগলেন, তারা, তারা, তুমি এখানে আছো? তারা, আমি রায়মল্ল, আমি এসেছি, আমায় চিনতে পারছো না? তারা, তুমি আমার সঙ্গে উঠে আসতে পারবে? আপনি এসেছেন, তাহলে আমি বাঁচবো। আপনি আমায় উদ্ধার করুন, বাঁচান। এরা আমার হাত পা বেঁধে এখানেই ফেলে রেখেছে। রায়মল্ল তৎক্ষণাৎ মশাল জ্বালালেন। পকেট থেকে একখানা ছুরি বের করে তারাকে বন্ধন মুক্ত করলেন। চলো তারা, এখন কথা বলার সময় নেই। তারা একটা কথাও বলল না। রায়মল্ল সাহেব যা বললেন সে তাই করল। প্রাণের দায়ে ঝোপের পাশ দিয়ে আড়ালে আড়ালে গুঁড়ি মেরে দুজনে বহুদূর গেলেন। তারপর রায়মল্ল সাহেব বললেন, আর ভয় নেই, এইবার আমরা নিরাপদ স্থানে এসে পড়েছি। রাজেশ্বরী উপত্যকা থেকে বেরোনোর দুটো পথ আমি জানি, দস্যুরা তা জানে না। এইখানে আমরা খানিকক্ষণ লুকিয়ে থাকব। যদি দস্যুরা এদিক পর্যন্ত খুঁজতে আসে তাহলে আমরা অনায়াসে পালাতে পারবো, আর যদি এদিকে অনুসন্ধান না করে তাহলে আমরা অন্য উপায় অবলম্বন করব। দস্যুরা রাজেশ্বরী উপত্যকায় প্রবেশ করবার যে পথ জানে, আমিও সেই পথ দিয়ে এসেছি। তার কিছু দূরেই বনের ভেতর এক জায়গায় আমার ঘোড়াটা বাঁধা আছে। আমার মনে হয় তোমাকে না দেখতে পেলেই দস্যুরা বুঝতে পারবে আমি এখানে এসেছি। আমি যে তোমাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে গেছি সেটাও তারা বুঝতে পারবে। সবাই মিলে আমার পিছু নেবার চেষ্টা করবে, আর আমরা অনায়াসে যে পথ দিয়ে এসেছি সেই পথেই বেরিয়ে যেতে পারবো। তার চেয়ে আমরা অন্য পথ দিয়ে পালাই না কেন? অন্য পথ দিয়ে পালাতে গেলে আমাদের হেঁটে যেতে হবে।
এ পথ দিয়ে বেরিয়ে যদি একবার ঘোড়ায় চড়তে পারি তাহলে আর আমাদের ধরে কে? রায়মল্ল এবং তারাবাই দুজনেই অপেক্ষা করতে লাগলেন। এদিকে রাত দুপ্রহরের সময় একজন এসে রাজারাম ও অন্যান্য দস্যুদের উঠিয়ে জানালো জগৎ সিংহ এসেছে। রাজারামের আদেশে জগৎ সিংহকে নিয়ে আসা হলো। সে এসেই জিজ্ঞাসা করল, সেই মেয়েটি হাতছাড়া হয়নি তো? না না। রায়মল্ল গোয়েন্দা তোমার পিছু নিয়েছিল জানো? বলো কি? তা ভালোই হয়েছে, এবার তাকে আমি ফাঁকি দিয়েছি। কিছু বলা যায় না। আমি একবার সেই মেয়েটাকে দেখতে চাই, নইলে আমার মনের সন্দেহ খুঁজবে না। চলো দেখি। তুমি প্রতাপকে চেনো তো? কে? কে প্রতাপ? কেন, যাকে তুমি প্রথমে এই কাজে হাত দিতে বলেছিলে? কই, আমি তো আর কাউকে কখনো কিছু বলিনি। কাউকে বলনি? সে কিরকম? একটা লোক এসে বলল তোমার সঙ্গে তার পরিচয় আছে, তুমি তাকে ঠকিয়েছ, টাকা দাওনি তাও বলল, রঘুনাথের কথা বলল, আমাদের সংকেত, ইঙ্গিত, ইশারা, ধরন ধারণ সব জানে দেখলাম। ভালো কথা, সে লোকটা গেল কোথায়? আবার রাজারাম নিতান্ত অস্থির হয়ে চারিদিকে ছুটোছুটি করে প্রতাপের অনুসন্ধান করতে লাগলো। অবশেষে তাকে কোথাও দেখতে পেল না। জগৎ সিংহ ব্যাপারটা বুঝতে পারল। তারপর মাথায় হাত দিয়ে সেইখানে বসে পড়ল। ভগ্ন কণ্ঠে বলল, এসব কথা যদি ঠিক হয় তাহলে ওই লোকটাও নেই আর সেই মেয়েটাও নেই। সেই রায়মল্ল গোয়েন্দার ছল। লোকটা কি ভয়ানক! রাজারাম তারাবাইকে যেখানে রেখেছিল জগৎ সিংহ সেই জায়গাটা দেখতে চাইল। দস্যুদের সাথে নিয়ে রাজারাম আর জগৎ সিংহ সেই পুরনো অট্টালিকার সামনে গেল। রাজারাম অট্টালিকার মধ্যে একটা ঘরে ঢুকেই বলল, আরে পালিয়েছে, আরে সর্বনাশ করেছে। এদিকে একজন দস্যু একখানি টুকরো কাগজ কুড়িয়ে এনে রাজারামের হাতে দিল। রাজারাম তা পড়তে লাগলো। অভাগিনী তারার ভালো মন্দের ভার আমি গ্রহণ করেছি, এখন আমি তার রক্ষক। যে তার প্রতি কোনো রকম অত্যাচার করবে সেই আমার পরম শত্রু হবে। সাবধান, কেউ তারার অনিষ্ট চেষ্টা করে নিজের মৃত্যু ডেকে এনো না। ইতি সরকারি গোয়েন্দা শ্রী রায়মল্ল সাহেব। চিঠি শুনে জগৎ সিংহের মুখ ম্লান হয়ে গেল। যদিও আদালতের মোকদ্দমায় বারবার জগৎ সিংহের জয় হয়েছে, যদিও তারাবাই প্রকৃত তারা বলে আদালতে গণ্য হয়নি, তবু রায়মল্ল গোয়েন্দা তারাবাইয়ের ভালো মন্দের ভার গ্রহণ করেছে শুনে জগৎ সিংহের অন্তরাত্মা স্তম্ভিত হল। মোকদ্দমা শেষ হবার পর থেকেই যে কোনো প্রকারে হোক জগৎ সিংহ তারাকে হস্তগত করবার চেষ্টা করছিল, কিন্তু এখন তার ভয় করছে। সে চেঁচিয়ে বলল, চলো আমরা এখনই রায়মল্লের পিছু নিই। যে রায়মল্ল গোয়েন্দাকে খুন করে তারাকে আমার হাতে সমর্পণ করতে পারবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। আমরা এত লোক একসঙ্গে মিলে একটা লোককে খুন করতে পারবো না। দস্যুরা লাফিয়ে উঠল। মুহূর্তের মধ্যে সবাই ঘোড়ায় চড়ে তীর বেগে রাজেশ্বরী উপত্যকা থেকে বেরিয়ে পড়ল। দস্যুগণ রাজেশ্বরী উপত্যকা থেকে চলে গেলে রায়মল্ল সাহেব তারাকে নিয়ে বেরোলেন। তারপর দুজনে একটা ঘোড়ায় চেপে প্রস্থান করলেন। রায়মল্ল সাহেব বুঝেছিলেন দস্যুরা তারাকে পাবার জন্য বুঁদি গ্রাম পর্যন্ত যাবে, তাই তিনি সেদিকে না গিয়ে অন্য পথ অবলম্বন করলেন। পর্বতের অন্যদিকে সমতল ভূমিখণ্ডে রয়েছে তারাবাইয়ের পৈতৃক বাড়ি। প্রকাণ্ড সেই বাড়ি, লোকজন, গাড়ি কিছুরই অভাব নেই। হায়, কার ধন কে পায়! যা তারাবাইয়ের হওয়ার কথা ছিল তা এখন জগৎ সিংহের। রায়মল্ল সাহেব এই নগরে পৌঁছে তারাকে খুব নির্জন স্থানে পুলিশের তত্ত্বাবধানে রেখে তারার সম্পত্তি পুনরুদ্ধারে যে যে লোক এবং যে যে প্রমাণ সংগ্রহ করা প্রয়োজন তার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে জগৎ সিংহ বাড়িতে ফিরে কেমন করে রায়মল্ল গোয়েন্দার হাত থেকে নিস্তার পাবে সেই চিন্তা করতে লাগলো। তার প্রথম লক্ষ্য রঘু ডাকাত। একমাত্র রঘু ডাকাতি রায়মল্লকে হত্যা করতে পারবে। কিন্তু সেই রঘু ডাকাতি তো এখন রায়মল্লের চক্রে বন্দীভাবে জেলখানায় পড়ে আছে।
জগৎ সিংহ খোঁজ নিল রঘু ডাকাত এখন কোন কারাগারে বন্দী, কিন্তু পুলিশকে ঘুষ দিয়ে রঘু ডাকাতকে উদ্ধার করা অসম্ভব। ভাবতে ভাবতে জগৎ সিংহের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে অনেক চেষ্টায় রঘু ডাকাতের মতো দেখতে একটা লোককে খুঁজে পেল। সেও দস্যু দলেরই লোক। জগৎ সিংহ তাকে 5,000 টাকা দেবার প্রতিজ্ঞা করে নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর তাকে বুঝিয়ে বলল, দেখো, তুমি দেখতে অনেকটা রঘু ডাকাতের মতো। রঘু ডাকাতের আত্মীয় বলে পরিচয় দিয়ে তোমাকে জেলের ভেতরে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। সেখানে সে যে পোশাক পরে আছে সেই পোশাক তুমি পরবে, আর তাকে তোমার পোশাক ছেড়ে দেবে। রঘু তোমার পোশাক পরে জেল থেকে বেরিয়ে আসবে, আর তুমি জেলে থাকবে। তাকে আমার এখন বড় প্রয়োজন। রঘু ডাকাত মনে করে আদালতে তোমাকে নিয়ে বিচার হবে, তাতে নিশ্চয়ই তোমার কারাদণ্ড হবে। যদি পারি পরে আমি তোমায় উদ্ধার করব, কিন্তু এখন তোমায় জেল খাটতে হবে। আর সেই জন্যই তোমায় 5,000 টাকা দিতে রাজি হয়েছি। আর তোমার স্ত্রী পুত্র পরিজনের ভরণ পোষণের ভার আমি নিলাম। ওই 5,000 টাকা তোমার সঞ্চিত থাকবে। তুমি জেলখানা থেকে ফিরে এলে যা হোক একটা লাভজনক ব্যবসা বাণিজ্য করে চালাতে পারবে, ঠিক আছে? লোকটি সম্মত হয়ে জেলে গেল। রঘু ডাকাত কারাগার থেকে বেরিয়ে রাজারাম ও জগৎ সিংহের সঙ্গে মিলিত হল। রঘুনাথ একজন ভদ্র পরিবারের সন্তান। কিছু কিছু লেখাপড়া সে শিখেছিল। বুঁদি গ্রামে তার পৈতৃক ভবন। ছোটবেলায় সে আর তারা একসঙ্গে খেলা করত। তারপর অসৎ সঙ্গে মিশে ক্রমশই নর রাক্ষস হয়ে ওঠে রঘুনাথ। এই সময় জগৎ সিংহের সঙ্গে তারাবাইয়ের আলাপ হয়। জগৎ সিংহ তারাকে বর্ধমানে পাঠিয়ে এক প্রকার নিশ্চিন্ত ছিল। তারপর অজয় সিংহ যখন তারার সত্য প্রমাণ করবার জন্য আদালতে উপস্থিত হন, সেই সময় তারাবাই কেমন করে বর্ধমান থেকে ফিরে এসেছিল তা জানার জন্য জগৎ সিংহ রঘু ডাকাতকে নিযুক্ত করে। জগৎ সিংহ রঘু ডাকাতকে বিশ্বাস করে সমস্ত গুপ্ত কাহিনী জানায়, আর সেই থেকেই রঘু ডাকাতের তারাকে হস্তগত করার লোভ জন্মায়। তারাকে বিয়ে করতে পারলে রঘুনাথ বিপুল সম্পত্তির অধিকারী হতে পারবে। লোভে পড়ে রঘুনাথ জগৎ সিংহের কাছ থেকে সমস্ত দলিলপত্র হাতিয়ে নেয়। জগৎ সিংহ রঘুনাথের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে না পেরে তার হাতে সমস্ত কাগজপত্র রাখতে কোনো প্রকার সন্দেহ করেনি। বরং সে ভেবেছিল, যদি কোনোদিন তারার সত্য সম্বন্ধে সন্দিহান হয়ে কোনো প্রকার দলিল পাওয়া যায় কিনা দেখবার জন্য কোম্পানির লোক তার বাড়িতে খানা তল্লাশি করে, তাহলেই সমস্ত কথা বেরিয়ে পড়বে। সুতরাং সে সকল দলিল দস্তাবেজ হস্তান্তর করে রাখলে আর কোনো ভয়ের কারণ নেই। রঘুনাথ যৎ সামান্য লেখাপড়া জানত। সে এইসব কাগজপত্র পড়ে বুঝেছিল, এই কাগজ দলিল আদালতে একবার দেখাতে পারলেই তারাবাই সমস্ত বিষয় সম্পত্তি ফিরে পাবে। আর তাই সে দলিল দস্তাবেজ এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যে তা কারুর পক্ষে খুঁজে পাওয়া অসম্ভব। অর্থাৎ এক কথায় রঘুনাথ জগৎ সিংহের অর্থ হাতিয়ে তারই অনিষ্ট সাধন করছিল। একদিকে জগৎ সিংহ তারাকে হস্তগত করবার জন্য নানা উপায় উদ্ভাবন করছিল, অন্যদিকে দস্যু সর্দার রঘুনাথ তারাকে পাবার জন্য জাল বিস্তার করে রাখছিল। রায়মল্ল সাহেব কোথায় কিভাবে আছেন কেউ তা জানে না, কিন্তু তিনি যেখানেই যান কেউ যেন তার পিছু নেয়। এতদিন গোয়েন্দাগিরির কাজ করেছেন, কিন্তু কেউ কখনো তার অনুসরণে সাহসী হয়নি। তবে এখন মনে হয় সব সময় কিছু লোক যেন তাকে লক্ষ্য করে চলেছে। তার নিজের জন্য বিশেষ ভয় নেই, কিন্তু তারাবাইয়ের জন্য তিনি সতর্ক রইলেন। চিঠি লিখে তিনি বুঁদি গ্রাম থেকে অজয় সিংহকে আনিয়ে রেখেছিলেন। মঙ্গলও এসেছিল, আর যে রাজপুত
তারাকে বর্ধমানে বিসর্জন দিয়ে এসেছিল তাকেও তিনি অনেক অনুসন্ধানের পর খুঁজে বের করেছিলেন। এইভাবে কিছুদিন কাটার পর একদিন রাতে রায়মল্ল সাহেব বেরিয়েছেন। এমন সময় হঠাৎ দেখলেন তার দুপাশ দিয়ে দুজন লোক তড়িৎ বেগে চলে গেল। তিনি বুঝলেন এরা এখনো তার সঙ্গ ছাড়েনি। কি কারণে সেদিন তার কাছে কোনো অস্ত্র ছিল না। তিনি দেখলেন সেই দুজন লোক কিছু দূর এগিয়ে পেছন ফিরে দেখছে এবং তাকে লক্ষ্য করে কি যেন পরামর্শ করছে। রায়মল্ল এগিয়ে যেতে লাগলেন। জনশূন্য গলিতে তিনি আর ওই দুজন ছাড়া আর কেউ নেই। তিনি বুঝতে পারলেন আর কিছু দূর এগোলেই এরা আক্রমণ করবে। বহু চিন্তার পর তিনি একটি মালখানায় প্রবেশ করলেন। সৌভাগ্যক্রমে তার একজন অনুচর অজিত সেখানে উপস্থিত ছিল। রায়মল্ল তাকে দেখে চুপি চুপি জিজ্ঞেস করলেন, অজিত, এখানে কি দরকার? অজিত বলল, সেই যে আপনি যার পিছু নিতে বলেছিলেন তার সঙ্গে সঙ্গেই আছি। এখানে আমাদের আর কেউ আছে? হ্যাঁ, 4-5 জন আছে। সরাইখানায় প্রায় 10-12টা লোক মাতলামি করছিল, কিন্তু তাদের মধ্যে যারা মদ না খেয়ে মাতালের ভান করছিল তারাই রায়মল্ল গোয়েন্দার অনুচর। রায়মল্ল অজিতকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে পিস্তল আছে? হ্যাঁ। আমাকে দাও। আর তোমরা প্রস্তুত থেকো, এখনই একটা ভয়ানক কাজ করতে হবে। যে লোকটার উপর লক্ষ্য রাখতে বলেছি সেও যাতে হাত ছাড়া না হয় তার উপায় করো। আমি আসছি। এই বলে রায়মল্ল সাহেব পিস্তলটি নিয়ে প্রস্থান করলেন। রাস্তায় জনমানব নেই, পল্লীটাও ভালো নয়, ভদ্রলোকের বাস খুব কম। তবু রায়মল্লকে ভয় দেখায় কার সাধ্য। তিনি সুঁড়িখানা থেকে বেরিয়ে আগে যেভাবে রাস্তায় যাচ্ছিলেন ঠিক সেইভাবেই চলতে আরম্ভ করলেন। আশেপাশে কেউ নেই। হঠাৎ পিস্তলের আওয়াজ হলো। শোঁ করে একটা গুলি তার পাশ দিয়ে চলে গেল। তিনি বুঝলেন এরা তাকে সামনাসামনি আক্রমণ না করে দূর থেকে হত্যার চেষ্টা করছে, কাজেই একটু সাবধান হতে হবে। রাস্তার ধারে একটি বড় বাড়ি নির্মিত হচ্ছিল। তারই সামনে একটা প্রকাণ্ড খাদ খনন করা রয়েছে। তিনি এক লাফে তার ভেতরে ঢুকে পড়লেন। যে দুজন দস্যু তার পিছু নিচ্ছিল তারা আর কেউ নয়, রাজারাম এবং রঘুনাথ। রায়মল্ল গর্তে লুকিয়ে পড়ায় ওরা আর তাকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক অনুসন্ধান করল, কিন্তু রায়মল্ল সাহেবকে খুঁজে পাওয়া গেল না। রাজারাম রঘুনাথকে বলল, দেখতে দেখতে মানুষটা উবে গেল নাকি? রঘুনাথ বলল, হয়তো গুলির আওয়াজ শুনে প্রাণের ভয় পালাচ্ছিল। গর্তটাও তো লক্ষ্য করেনি, একেবারে তার ভেতর পড়ে গেছে। তবে ভালোই হয়েছে, এইবারে বাগে পেয়েছি। দুজনে অত্যন্ত উৎসাহিত হয়ে গর্তের সামনে উপস্থিত হল, কিন্তু গর্তের ভেতর অন্ধকার। কেউ আছে কিনা দেখার কোনো উপায় নেই। দুজনে দুদিক দিয়ে গর্তে ঢুকবে ঠিক করল, আর রায়মল্ল সাহেব ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিলেন। যেই রঘু ডাকাত একদিক দিয়ে ধীরে ধীরে নামছে, রায়মল্ল সাহেব সঙ্গে সঙ্গে তার দুপা ধরে সজোরে এক টান দিলেন। রঘুনাথ পড়ে যেতেই রায়মল্ল সাহেব তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে বুকের উপর চড়ে বসে রঘুনাথের গলা টিপে ধরলেন। রাজারাম তাড়াতাড়ি গর্তে নামতে যাচ্ছিল, কিন্তু রঘু ডাকাতের চিৎকার শুনে যেন কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে গেল। সেই অল্প সময়ের মধ্যে রায়মল্ল সাহেব নিজের পোশাক থেকে একগাছি ছোটখাটো দড়ি বের করে রঘু ডাকাতের হাত দুটো পেছন দিকে বেঁধে ফেললেন। কিন্তু রাজারাম রঘুনাথের মতো কাপুরুষ নয়। 2-4 মুহূর্ত অপেক্ষা করেই সেও গর্তের ভেতর নামল। রায়মল্ল সাহেব সেই সময় একটু পাশ কাটিয়ে দাঁড়ালেন। যেই মুহূর্তে রাজারাম তার কাছে এলো, তিনি সজোরে এক ধাক্কা দিলেন। রাজারাম ছিটকে পড়ে গেল, আর তার হাতে যে পিস্তল ছিল সে পড়ে যাওয়াতে সেই পিস্তলের একটা আওয়াজ শোনা গেল। গুলি পিস্তল থেকে বেরিয়ে রাজারামকেই আঘাত করল, আর সেই আঘাতে সে অজ্ঞান হয়ে পড়ল।
রায়মল্ল সাহেব বুঝতে পারলেন যে রাজারাম নিজের গুলিতে নিজেই আহত হয়েছে। তিনি আর দেরি না করে তাকেও বেঁধে ফেললেন। তারপর গর্ত থেকে উঠে সেই সরাইখানার দিকে ছুটলেন। দুজন অনুচরকে সঙ্গে নিলেন এবং আরেকজন অনুচরকে একখানা গাড়ি ডেকে আনতে বললেন। আধ ঘন্টার মধ্যে রঘু ডাকাত ও রাজারাম জেলের অন্ধকূপে নিক্ষিপ্ত হল। তারাকে রাজেশ্বরী উপত্যকায় দস্যুদের হাত থেকে উদ্ধার করে রায়মল্ল সাহেব প্রথমে কোতোয়ালির কাছে একটা নির্জন স্থানে লুকিয়ে রেখেছিলেন। তারপর অজয় সিংহকে বুঁদি গ্রাম থেকে এনে তিনি একটি ছোটখাটো বাড়ি ভাড়া করেন। সে বাড়িটির চতুর্দিকে উদ্যান, লোকালয় বেশ খানিকটা দূরে। রায়মল্ল সাহেব প্রথমে মনে করেছিলেন কেউ এত দূর অনুসন্ধান করে তারাবাইকে খুঁজে পাবে না। তিনি এই বাড়িতে অজয় সিংহ, তারা ও মঙ্গলকে পুলিশের লোকের তত্ত্বাবধানে সংরক্ষিত করেন। প্রতিদিন একবার কি দুবার করে তিনি ওদের দেখতে আসতেন। সেদিনও তিনি দেখা করতে গেছিলেন, কিন্তু বাড়িতে ঢুকতেই দেখলেন দরজার সামনে সিঁড়ির নিচে মুখ হাত পা বাঁধা পুলিশের লোক। তিনি ওদের বাঁধন থেকে মুক্ত করে চোখে মুখে জল দিলেন। লোকগুলো জানালো কে যেন পেছন থেকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে। সেই কাপড়ের চড়া গন্ধে ওরা অজ্ঞান হয়ে যায়। ঘরের ভেতরে ঢুকে তিনি দেখলেন একটি ঘরে মেঝের ওপর অচেতন অবস্থায় অজয় সিংহ পড়ে আছেন। তারাবাই নেই। রায়মল্ল আর দেরি না করে বেরিয়ে পড়লেন। গন্তব্য তারার পিতৃভবন। তখন লোকজন খুব একটা কেউ ছিল না। তিনি অনায়াসে পাঁচিল ডিঙিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লেন। গভীর রাত, সকলেই যেন ঘোর নিদ্রায় মগ্ন। রায়মল্ল সাহেব একটা সুদীর্ঘ গাছে চড়লেন। তারপর তার একটা ডাল ধরে অনায়াসে দোতলার দালানে নামলেন। দোতলাতেও চারিদিক নিস্তব্ধ। অতি সাবধানে রায়মল্ল সাহেব 3 তলায় উঠলেন। সেখানে একটা ঘরের ভেতরে খুব ক্ষীণ আলোক রশ্মি দেখা যাচ্ছে। সেই ঘরের সামনে গিয়ে খড়খড়ির একটা অংশ তুলে দেখলেন ঘরের এক কোণে নিষ্প্রভভাবে একটা আলোক জ্বলছে, আর বিছানায় একটি স্ত্রীলোক শুয়ে আছে। রায়মল্ল সাহেব সেই ঘরের দরজার শিকল ধরে টানলেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, তাই টানা মাত্র খুলে গেল। তিনি ঘরের মধ্যে ঢুকে দেখলেন অভাগিনী তারা অচেতন অবস্থায় শিথিল বেশে পড়ে আছে। রায়মল্ল সাহেব ডাকলেন, তারা, আমি রায়মল্ল, তারা। তারা উঠল না। রায়মল্ল বুঝলেন তারাকে অজ্ঞান করে ফেলে রাখা হয়েছে। সেই সময় ঘরের বাইরে যেন কার পায়ের শব্দ শোনা গেল। রায়মল্ল সাহেব আর কোনো উপায় না দেখে পালঙ্কের নিচে লুকোলেন। এক মুহূর্ত পরেই সেই ঘরে প্রবেশ করল দুজন, জগৎ সিংহ ও তারার সৎমা। সৎমা বলল, দেখো, আমি তোমাকে এখনো বারণ করছি, খুন করো না। জগৎ সিংহ বলল, তুমি বুঝতে পারছো না সুন্দরী, তারাকে খুন করা ছাড়া আর কোনো উপায় নেই। যদি কোথাও লুকিয়ে রাখি, রায়মল্ল তাকে যেমন করে হোক বার করবেই। এখন রায়মল্ল গোয়েন্দা কোথায়? রঘু ডাকাত আর রাজারাম দুজনে মিলে রায়মল্লের পিছু নিয়েছে। আজ তারা রায়মল্লকে খুন করবে, কিন্তু এখনো ফিরে আসছে না বলে আমার কেমন সন্দেহ হচ্ছে। হয়তো রায়মল্লর হাতে ধরা পড়ে থাকবে। তা তুমি এখন কি করবে? আর একটু অপেক্ষা করব। যদি ওরা ফিরে না আসে তাহলে নিজেই খুন করব। দুজন লোক আমাদের খিড়কির পুকুরের পাড়ে তেঁতুল গাছের তলায় একটা গর্ত খুঁড়ছে, খুন করে সেইখানে পুঁতে ফেলবো। এই পর্যন্ত কথাবার্তা বলে দুজনে বেরিয়ে গেল। রায়মল্ল সাহেব সঙ্গে সঙ্গে পালঙ্কের তলা থেকে বেরিয়ে তাদের পিছু নিলেন। দেখলেন তারা পাশের একটা ঘরে প্রবেশ করল। রায়মল্ল সাহেব আর অপেক্ষা না করেই তাড়াতাড়ি ফিরে এলেন। ক্ষিপ্র হাতে তারাকে নিজের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। 3 তলা থেকে 2 তলা, সেখান থেকে 1 তলা, কোথাও কেউ বাধা দিল না। কিন্তু 1 তলায় এসে তিনি আর দরজা খুঁজে পেলেন না।
শেষে পায়ের আঘাতে একটা দরজার খিল ভেঙে বেরিয়ে গেলেন। আর সেই শব্দে বাড়ির অন্যান্য লোকজন জেগে উঠল। চারিদিকে শোরগোল পড়ে গেল। রায়মল্ল সাহেব ততক্ষণে নিরুদ্দেশ। তিনি তীর বেগে রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তায় একটা এক্কা গাড়ি দেখতে পেয়ে তারাকে নিয়ে এক্কায় উঠে বসলেন। অল্পক্ষণের মধ্যেই রায়মল্ল সাহেব অজয় সিংহের কাছে অজ্ঞান তারাবাইকে পৌঁছে দিলেন। তারপর একখানা চিঠি লিখে কোতোয়ালিতে পাঠিয়ে দিলেন। তাতে লিখে দিলেন, আজ রাত থেকে জগৎ সিংহের বাড়ির চারিদিকে যেন প্রহরী নিযুক্ত থাকে, যাতে একজন লোকও পালাতে না পারে। সেদিনকার মতো রায়মল্ল সাহেব বিশ্রাম নিলেন। পরদিন সকাল থেকে বেলা 2টো পর্যন্ত রায়মল্ল সাহেব কোথায় রইলেন, কি করলেন, কেউ জানে না। কি যেন সব বন্দোবস্ত করে তিনি জগৎ সিংহের বাড়িতে উপস্থিত হলেন। জগৎ সিংহকে ডেকে বললেন, জগৎ সিংহ, আমার নাম রায়মল্ল। সরকারি লোকে আমায় সর্দার রায়মল্ল নামে ডাকে, আর সকলে রায়মল্ল গোয়েন্দা বলে। এখানে কি ব্যাপার? আমি আপনার বিষয় সম্পত্তি ক্রয় করতে এসেছি। কিন্তু আমি তো বিক্রি করব না। এছাড়া যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য না থাকে, আপনি সোজা পথ দেখতে পারেন। আপনি বোধহয় বুঝতে পারছেন না, আমি বিষয় সম্পত্তি বিক্রি করবার জন্য আপনাকে অনুরোধ করতে আসিনি। আপনাকে বাধ্য হয়ে বিক্রি করতে হবে সেটাই জানাতে এসেছি। মানে? এ বাড়ি আপনার নয়। আইন মতে এ বাড়ির একখানা ইটও আপনার প্রাপ্য নয়। এই কথা বলেই রায়মল্ল সাহেব একটি ছোট বাঁশি পকেট থেকে বের করে বাজালেন। সঙ্গে সঙ্গে একজন লোক সেই ঘরের ভেতর প্রবেশ করল। তাকে দেখেই জগৎ সিংহ চমকে উঠল। রায়মল্ল তাকে দেখিয়ে বললেন, এই লোকটিকে দেখে মনে পড়ে কি অভাগিনী তারাকে বর্তমানে বিসর্জন দেওয়ার মূলই আপনি? মিথ্যে কথা। ওকে আমি কখনো চিনি না, কখনো দেখিনি। রায়মল্ল সাহেব আবার বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে আরেকটি বৃদ্ধ লোক সেই ঘরে এসে দাঁড়ালো। জগৎ সিংহ তাকে দেখেই রক্তবর্ণ চোখে জিজ্ঞাসা করল, একে? এও কি তোমাদের ষড়যন্ত্রের একজন নাকি? এর নাম মঙ্গল। একেও চিনতে পারছিস না, তাই না? ধূর্ত শয়তান! তুই যার বিষয় সম্পত্তি বিশ্বাসঘাতকতা করে ভোগ দখল করছিস, তাকে কেমন করে বিষ প্রয়োগে হত্যা করেছিলি সেসব ভুলে গেছিস? ভুলে গেছিস তারার বাবাকে তুই হত্যা করেছিলি? মনে না পড়লে আরেকজনকে ডাকবো? রায়মল্ল সাহেব আবার বাঁশি বাজালেন। এবার অজয় সিংহ ধীরে ধীরে সেই ঘরে ঢুকলেন। জগৎ সিংহ তাকে দেখেই বলল, ও, একে আমি খুব চিনি। একজন মস্ত ফন্দিবাজ জুয়াচোর একটা জাল মেয়েকে এনে আমার সঙ্গে মোকদ্দমা করতে এসেছিল। আদালতে তো তার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে গেছে। একে নিয়ে তোমরা ষড়যন্ত্র করে আমায় ঠকাতে এসেছো? হ্যাঁ, আমি তোমাদের স্পষ্ট ভাষায় সাদা কথায় বলছি, আমার কাছ থেকে ভয় দেখিয়ে তোমরা একটি কানা করিও আদায় করতে পারবে না। রায়মল্ল সাহেব আবার বাঁশি বাজালেন। 4 জন প্রহরী বেষ্টিত, হাতে হাতকড়ি দেওয়া রঘু ডাকাত ও রাজারাম সেই ঘরে প্রবেশ করল। রঘু ডাকাতকে এইভাবে বন্দী দেখেই জগৎ সিংহের সমস্ত রক্ত জল হয়ে গেল। সে নিরাশ হয়ে করুণ কণ্ঠে বলল, দেখি রঘুনাথ, তুমিও আমার বিপক্ষে সাক্ষ্য দিতে এসেছ? দেখো জগৎ সিংহ, আর কোনো লাভ নেই। রায়মল্ল সাহেবের হাতে পায়ে ধরো, যদি তাতে তোমার শাস্তি কিছুটা কমে। তোমার জন্য আমার সর্বনাশ হয়েছে, এই তোমার জন্য। তোমার কাজে হাত দেওয়া পর্যন্ত আমার এই দুর্দশা। এখন আমি দায় পড়ে তোমার বিপক্ষে সাক্ষ্য দিতে দাঁড়িয়েছি। তারার সত্য সপ্রমাণ করতে যে সব কাগজ আবশ্যক, সে সমস্তই আমি রায়মল্ল সাহেবের হাতে দিয়েছি। না, আর তোমাদের উদ্ধারের কোনো উপায় নেই। সব চুরি, সব কাগজপত্র, দলিল, দস্তাবেজ সব জাল। দেখো জগৎ সিংহ, আমার সঙ্গে চালাকি করে লাভ নেই। তুমি জানো না আমি যে কাজে হাত দিই তার আটঘাট না বেঁধে আমি কিছুই করি না। মনে করো না উপযুক্ত প্রমাণ সংগ্রহ না করে আমি তোমার কাছে এসেছি। তুমি যদি এখন অস্বীকার করো, তাহলে এখনই আমার হুকুমে প্রহরীরা তোমায় হাতে হাত কড়া লাগিয়ে সদর রাস্তা দিয়ে কোতোয়ালিতে টেনে নিয়ে যাবে। জগৎ সিংহ তখন কাঁদো কাঁদো ভাবে জিজ্ঞাসা করল, আপনি আমাকে কি করতে বলেন? এই এত লোকের সামনে তুমি কাগজ কলমে লিখে যার বিষয় তাকে ফিরিয়ে দাও। এরা সকলে সাক্ষীও হবেন। যদি তাতে রাজি না হও,
তাহলে তুমি এতদিন ধরে যত খুন, ডাকাতি, জাল জালিয়াতি করেছ, সব বিষয়েরই আদালতে তন্ন তন্ন করে বিচার হবে। তাতে শেষে কমপক্ষে তোমার যাবজ্জীবন কারাবাস তো হবেই। এই বিষয়ে একবার তারার সৎমাকে জিজ্ঞাসা করা উচিত। আমি একবার বাড়ির ভিতরে যেতে চাই। ভয় নেই, পালাবো না। পালাবার কি উপায় রেখেছি যে পালাবে? এ বাড়ি থেকে এখন একটি মাছিও বেরোতে পারবে না। জগৎ সিংহ বাড়ির ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে বিষণ্ণ মুখে ফিরে এসে বলল, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। তারা সৎমা বোধহয় আড়াল থেকে দাঁড়িয়ে সব কথা শুনে বিষ খেয়ে প্রাণ ত্যাগ করেছে। তার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এরপর জগৎ সিংহের আর কিছুই করার রইল না। বিষয় সম্পত্তি সব তারার নামে লিখে দিল। রায়মল্ল গোয়েন্দা জগৎ সিংহ ও তার অনুচরদের এবং রঘু ডাকাত ও রাজারামকে চালান দিলেন। রায়মল্ল সাহেব অবশ্য রঘু ডাকাতের শাস্তি যাতে লঘু হয় সে ব্যবস্থাও করলেন, কারণ দলিল দস্তাবেজ যা রঘুনাথের কাছে জমা ছিল সেসব না পেলে রায়মল্লর পক্ষে তারার সম্পত্তি উদ্ধার করা সম্ভব ছিল না। জগৎ সিংহের চিরনির্বাসন অবশ্য সম্পূর্ণ হয়নি। কারাগারে সাপের কামড়ে তার মৃত্যু হয়। তারাবাই নিজের বিষয় সম্পত্তি অজয় সিংহের হাতে তুলে দেয়। আর রায়মল্ল শুভ দিন শুভ ক্ষণে তারাবাইয়ের সঙ্গে তার শুভ পরিণয় হয়। রঘু ডাকাত অবশ্য জেল থেকে বেরিয়ে তারা আর রায়মল্লর আশ্রয়ে থাকে। আর সে রঘু ডাকাত নয়, এখন শুধুই রঘুনাথ। নতুন গল্প নিয়ে আসবো আমি। টিল দেন লাইক